প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। 91টি দেশের 245টি চলচ্চিত্র নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন ভেন্যুতে এবারের উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে। 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে 18 জানুয়ারি পর্যন্ত। 9/4 ব্লক ডি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ কিবরিয়ার অপ্রদর্শিত ও স্বনির্বাচিত 84টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী মোহাম্মদ কিবরিয়া। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 26 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 30 মিনিটে থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। পুরুষ ভাই তুই যেমন চোখ দুটা গোল গোল করে তুই কইলি তাতে তো মনে হইতেছে আমার এখানে আশা করস তাই না। তোর তো আজকে এখানে থাকানোর কথা না, তাই না? তোর তো আজকে নাইমুখ বাড়ি থাকানোর কথা, তোর আজকে বাসর রাত। তখন সমস্যা কি জানো, তোরা সব কিছু তো রং চড়ায় ভাবোস, রং চড়ায় দেখোস। আর বিয়াটাকে হাসাহাসি হয়েছে, বিয়াই তো হয় নাই। অবশ্য আমার যে থাকনের ইচ্ছা ছিল না তা না, থাকনের ইচ্ছা আমার ছিল। কিন্তু সমাজ মিলে তো একটা কথা আছে, কে কোন দিক দিয়ে গুটি করে যায় তার কি ঠিক আছে দোস্ত। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সুরকার ও সঙ্গীত শিল্পী আদনান বাবু। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে আপনাকে তো আমরা টক শোতে কমই পাই, তো আজকে যেহেতু পেয়েছি ভালো লাগা কাজ করছে একরকম। সঙ্গীত শিল্পীদের সাধারণত সঙ্গীতের মধ্যেই ব্যস্ত থাকা হয়, কিন্তু আপনার নিজের যেহেতু আসলে আলাদা একটা জগতও রয়েছে জীবিকা নির্বাহের জন্য, সুতরাং সঙ্গীত নিয়ে মনে হয় একটু কম কাজ করা হয় তুলনামূলকভাবে। সেক্ষেত্রে আসলে সময়টা কিভাবে ব্যালেন্স করছেন সবকিছু মিলিয়ে? আমি আসলে ফ্রম দ্য বিগিনিং, মানে যখন আমি জানতাম না যে আমি সঙ্গীত শিল্পী হব, তা সঙ্গীত শিল্পী যখন আইডেন্টিটি তৈরি হলো, মানে আমার গান পপুলার হলো রং নাম্বার, তা এরপর থেকে আসলে সঙ্গীতকে আমি পেশা হিসেবে কখনোই নেইনি বা নেয়ার সাহস করিনি। কারণ জীবিকা নির্বাহের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে সঙ্গীতকে মানে ধারণ করে জীবিকা নির্বাহ করা যায় না। তো এই জন্য আমি ওই সময় জব করতাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এরপর থেকে আমি 95 থেকে বিজনেস করি। তা বিজনেসটাই আমার মানে মূল কাজের জায়গা সেটাই। আর অপশনাল মানে সঙ্গীতটা আসলে শৌখিন মানে শখের বশে করা, এটা আমার অপশনাল একটা সাবজেক্ট বলা যায়। যে মন চাইলো বা এই সুরটা ভালো লাগলো বা এই কথাটা মনে আসছে লিখে ফেললাম, তখন হয়তো গানটা করি। এইভাবে মানে কালে ভদ্রে আর কি, এই জন্য আমাকে কম পাওয়া যায়। আচ্ছা, এই যে আমি দর্শকে পরিচয় করে দিচ্ছিলাম যে সুরকার সঙ্গীত শিল্পী, আপনি তো আসলে বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন এবং সঙ্গীত পরিচালনা কাজও করে থাকেন, গান লিখে থাকেন, সুর তো আছে। তো কোনটাতে আসলে নিজের কমফোর্ট জোন সব থেকে বেশি কাজ করে, ভালো লাগার জায়গাটা কোনটা? আমার আসলে সুর করাটা আমার বেশি পছন্দের। আমি কিন্তু প্রথমে আমি মানে আশা করেছিলাম যে আমি একজন ভালো কম্পোজার সুরকার হব। আচ্ছা। তো পরে একদিন একটা গান ভোকাল দিলাম, তা আমার বন্ধু টিটু হায়দার, খায়েম আহমেদ, কাজী ফারুক বাবুল এরা বললো যে তোমার গলাও তো ভালো, তাহলে তো আমরা একটা অ্যালবাম করতে পারি। তো ওইভাবে সুরকারের ট্র্যাক থেকে পরে গায়কের ট্র্যাকে ইনভলভমেন্ট। তার মানে আগে সুরকার হিসেবে পথ চলা শুরু হয়েছে। আমার ইচ্ছা ছিল এবং ওইরকমই আমি সুর করতাম নিজের মন মতো। যেহেতু বলছিলাম যে বাদ্যযন্ত্র আপনি বাজাতে পারেন, কি কি ইনস্ট্রুমেন্ট বাজানো হয়ে থাকে? আমি মূলত গিটার প্লেইংটাই শিখেছিলাম।
আর এরপরে কিবোর্ড প্লে করি, সেটা মানে উল্লেখ করার মতো না, গিটারটাই আমার মূল। সুর করার সময় কোনটা আমি বাজিয়ে শুরু গিটার দিয়ে করেন? মূলত সুর করি। আচ্ছা, এবার জানতে চাইবো যে এখন এই সময়ে আসলে ব্যস্ততা কি নিয়ে আছে বা নতুন কি কাজ করা হলো? আমি সম্প্রতি একটি প্রোডাকশনের কাজ করেছি বাংলাদেশ টেলিভিশনের জন্য। সেটার অনুষ্ঠানের নাম হচ্ছে মিউজিক টাইম। এটার টোটাল অনুষ্ঠানটার প্ল্যানার, অ্যারেঞ্জার সঙ্গীত শিল্পী নাসির। আচ্ছা, নাসিরের প্রোগ্রাম। তা ও যেহেতু আমাকে খুব মানে আমার ভালো বন্ধু, আমি ওর সিনিয়র ফ্রেন্ড, তা আমার উপর সে ডিপেন্ড করছে এই প্রোগ্রামটার কাজ। মিউজিক ডিরেকশনে? হ্যাঁ, মিউজিক ডিরেকশন প্লাস টোটাল প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট। Okay. যেমন এই অনুষ্ঠানে কুমার বিশ্বজিৎ দাদার গান থাকবে, ইমরানের গান থাকবে, শাকিব খান, অপু বিশ্বাসের গান থাকবে, ফাহমিদা নবীর গান আছে, বেবি নাজিনের গান আছে। এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা মানে ও ডিপেন্ড করছে আমার উপর। বিশাল বড় একটা দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর এই শিল্পীগুলোকে অ্যারেঞ্জ করা মানে চাইলেই অ্যারেঞ্জ করা যায় না। না না, ওই একটা আর সিনিয়র শিল্পীদের সাথে কাজ করার সুবিধাটা যেমন আছে, আবার দেখা যাচ্ছে যে কিছু চ্যালেঞ্জেসও থেকে যায়, কারণ তাদের মতন করে আসলে মিউজিক ডিরেকশন করা হ্যাঁ, বা হ্যাঁ, সুর করা, তাদের গায়কীকে মাথায় রেখে। রাইট। আপনি অবশ্য জেনে আনন্দিত হবেন যে আল্লাহর রহমত মানে আমার সেই সিচুয়েশনটা তৈরি হয়েছে যে আমি যদি বিশ্বজিৎ দাকে একটা কথা বলি যে দাদা এই প্রোগ্রামের জন্য আপনার এই গানটা আমার লাগবে, আপনি ওই দিন আসবেন, আচ্ছা, তো উনি কোনো ধরনের বার্গেনিং ছাড়া উনি আসে, মানে আমার উপর তার সেই ফেটটা তৈরি হয়েছে। দারুণ ব্যাপার। এই যে রং নাম্বার অ্যালবামের কথা বলছিলেন, এবং সেই সময়টাতে খুব জনপ্রিয় হয়েছিল বা শ্রোতাপ্রিয় হয়েছিল রং নাম্বার টেলিফোনে এই গানটি। আমার কাছে মনে হয় যে এই গানটির যে জনপ্রিয়তা, সেটাই আসলে প্রভাব পড়েছে পুরো অ্যালবামের জন্য। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো সেই সময় যে শ্রোতাপ্রিয়তা, মানে যখন গানটি গাইতে গিয়েছিলেন বা রেকর্ডিং করেছিলেন রং নাম্বার টেলিফোনে, তখন কি মনে হচ্ছিল যে এতটা শ্রোতাপ্রিয় হবে গানটি? না, এটা মানে একটি কষ্টের কথা আছে। তখন মানে এরকম চাইলেই গান গাওয়া যেত না। হ্যাঁ, আমরা ওই 3 বন্ধু মিলে আমরা 4টা গান নিজের পয়সা খরচ করে আমরা রেকর্ড করলাম। আচ্ছা, করার পরে আমরা ডোর টু ডোর বিভিন্ন মানে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে আমাদের যেতে হয়েছে যে ভাই আপনি আমাদের একটা অ্যালবাম বের করেন, এই আচ্ছা, এরকম। আচ্ছা, তা বিউটি কর্নার নামে একটি প্রতিষ্ঠান, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি, এবং ওটা কর্ণধার ছিলেন নুরুল্লাহ মিলু ভাই। তা মিলু ভাই গানগুলো, এই 4টা গান শুনে উনি আমাদেরকে ফিনান্স করতে রাজি হলেন। আচ্ছা, তা আমরা আসলে ওই জনপ্রিয়তা পাবো বা এই গান ক্লিক করবে ওই আশা করে গানটা করিনি, মানে গানকে ভালোবেসে গান গেয়ে ভালোবেসে। যাওয়া। এক্স্যাক্টলি, তখনও যা এখনও তাই, যে জনপ্রিয়তার তো কথা হচ্ছে একটা অপশনাল কথা, যে হ্যাঁ অত এই গানগুলো আমাদের মানুষ পছন্দ করে, কিন্তু ভালো লাগার ব্যাপারটা আমাদের কাছে মুখ্য ছিল। তাই গান আল্লাহর রহমত ক্লিক করলো। এরপরে আসলে আমাদের দায়বদ্ধতাটা বেশি বেড়ে গেল, যে তাইলে তো আর সঙ্গীত নিয়ে মানে 6-9 করা যাবে না, হ্যাঁ, হ্যাঁ, করলে ওরকম ভালোভাবে কাজ করতে ওরকমই হবে করতে এবার। হবে। তারপর থেকে এই টুকটাক এই পথ চলা। নিশ্চয়ই স্টেজ শো প্রচুর করা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এবং এখন পর্যন্ত মানে এমন কোন স্টেজ হয় যায়নি না, আপনার যেখানে আপনার রং নাম্বার টেলিফোনে গানটি না না, গাওয়া এটা তো হয়নি? অবশ্যই। ইভেন এমনও আছে যে এই গানটি আমার 2বারও গেতে হয়েছে কোনো অনুষ্ঠানে। শ্রোতাদের রিকোয়েস্টে। জি জি জি। গান শেখাটা আসলে কিভাবে শুরু হয়েছে? আমি আসলে সেরকম প্রফেশনাল, যেহেতু গায়ক না, প্রফেশনালি শেখা হয়নি। ওই বাংলাদেশের চলচ্চিত্রের একজন বিখ্যাত সুরকার সত্য সাহা, ওনার একটি ছবিতে আমি অভিনয় করেছিলাম, পুরস্কার ছবিতে, এবং ওই যে হার জিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে। তা ওই ওই সিনেমার শুটিং এর সময় আমার চরিত্র ছিল বাচ্চু, রতন বাদশা বাবুল বাচ্চু, মানে শিশু শিল্পী হিসেবে কাজ শিশু শিল্পী। করেছেন তখন আমি ক্লাস 6-7 পড়তাম। তা সত্যদার সঙ্গে পরিচয়ের সুবাদে মাঝে মধ্যে আমরা ফান করে গান করতাম। তো আমাকে বলতো যে তুই তো গলায় তোর সুর আছে, তুই গান করতে পারিস। আচ্ছা, তা সত্যদার থেকে কিছু ইনিশিয়াল আমি মানে লেসন নিয়েছিলাম, যেগুলো আমি প্র্যাকটিস করেছি। এরপরে সমর দাস দাদা, উনি একজন বিখ্যাত লোক, ওনার একটি স্কুল ছিল মগবাজারে, ওখানে আমি কিছুদিন ক্লাস করেছি। এই শিক্ষা, বাকিটা নিজের চর্চা, যতটুকু সময় পেয়েছি এর মধ্যে থাকার চেষ্টা করেছি। রং নাম্বার টেলিফোনে এই গানটি যখন রিলিজ হয় বা এই অ্যালবামটি যখন রিলিজ হয়, তখন তো আপনি আসলে চাকরির সাথে যুক্ত রাইট, ছিলেন। আমি যখন চাকরি করি তখন আসলে কিভাবে সমন্বয় করতেন দুটো? আমার চাকরি জব অ্যারেঞ্জমেন্ট ছিল সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, যেহেতু প্রাইভেট ফার্ম, 5টার জায়গায় রাত্রে 8টা-9টাও বাজতো। তো অফিস শেষ করে আমি টিটু হায়দার, খায়েম, কাজী ফারুক বাবুল একসাথে আমরা এক জায়গায় বসার অ্যারেঞ্জমেন্টটা করতাম। আচ্ছা, মানে আড্ডা দেবার জন্য। হ্যাঁ, আড্ডা দেওয়ার জন্য ইনস্ট্রুমেন্ট থাকতো, যে খায়েম একটা গিটার নিয়ে আসছে, আমার আছে, টিটু আছে, কাজী ফারুক বাবুল বসে কথা লিখছে। এইভাবে ইভেন এমনও হয়েছে যে একটা গান আমরা 4 দিন মানে 4 দিন সময় লেগেছে গানটি মানে লিখতে, তুলতে। হ্যাঁ, হ্যাঁ না, লিখতে তুলা তো সুর হয়ে গেল, কথা এই কথা পছন্দ হলো না, যে না না এই লাইন দুইটার সাথে যায় না, এটা চেঞ্জ করো। আচ্ছা, আজকে মাথায় আসলো না তার, আচ্ছা পরের দিন, না পরের দিনও হয়নি, এরকম ব্যাপার ছিল। সময়ের সাথে সাথে তো আসলে এই যে প্রতিটা গানের পেছনে আসলে গল্প থাকে, জি, গান জি, জি, তৈরির পেছনে অবশ্যই। অনেক গল্প থাকে, এবং এখন মনে হয় যে ব্যাপারটা এরকম যে
ডিজিটালাইজেশনের এই সময়টাতে এই টিম ওয়ার্কটা হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়ে গেছে বা মেসেঞ্জারের মাধ্যমে হয়ে গেছে, তো এখন যখন গান গাইতে যান, কোন একটি গানের জন্য কাজ করতে যান, তখন আসলে একটু চ্যালেঞ্জ লাগে কিনা? হ্যাঁ, কিছুটা তো চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেই হয়, কারণ এখন হালের যারা গান করছে ওদেরও বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে। তা আমাদের চ্যালেঞ্জটা থাকে একসাথে বসার সুযোগ না থাকলেও আমরা টেলিফোনিক কনভারসেশন হোক অথবা সপ্তাহে একদিন দেখা হোক, এটা নিয়ে অন্তত আলোচনা করি, বা ফোনে বলি যে এই লাইন দুইটা চেঞ্জ করতে হবে ভাই, এটা কিন্তু এই কথার ছন্দ এখানে মিল হয় না, বা এই কথাটার অত স্ট্রেংথ নাই। এভাবে কিন্তু ওই প্রক্রিয়াটা চলমান, কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, বেশ অনেকটা দিন আপনি গান থেকে কি দূরে ছিলেন? মানে আমরা অনেকটা দিন আপনাকে না, এখনো দূরেই আছি। তো মানে এই বিরতিটা আসলে কেন? না, বিরতির প্রধান কারণ হচ্ছে, আপনাকে আগেই আমি বলেছি যে সঙ্গীত দিয়ে জীবিকা নির্বাহ করার সুযোগ আমার মনে হয় না বাংলাদেশে আছে। আর এছাড়া যে মানে গান, সঙ্গীত একটা সাধনার বিষয়, মানে শোনা যায়, তো সব মিলে ওই বিষয়ে আমার আগ্রহটা কম। জাস্ট যেহেতু গান মানুষ আমাকে চিনে, যে দুইজন লোক হলেও চিনে, তো সেই ক্ষেত্রে একটা দায়বদ্ধতা কাজ করে, আচ্ছা ঠিক আছে মাঝে মধ্যে একটু কিছু করি, তাও সেটা আপ টু দ্য মার্ক না হলে আমি সেই গান করতে যাই না। আমার পছন্দ হতে হবে যে হ্যাঁ, এই গানটা আমি করলে তাইলে মানুষ অন্তত মানে ভালো না বলুক, খারাপ বলবে না। মানে এই পছন্দের ক্রাইটেরিয়ার মধ্যে কি থাকে? গানের কথা তো খুব ইম্পর্টেন্ট, খুব লিরিকটা important, ইম্পর্টেন্ট, আর সুরটাও আছে। তো আপনার ক্ষেত্রে আসলে কাজ করবার ক্ষেত্রে কিভাবে আপনি কাজ করেন? মানে সুরটা আগে করা হয় না লিরিকটা আগে লেখা হয়, কিভাবে? হ্যাঁ, আমি আমার ম্যাক্সিমাম গানেরই সুর আমি নিজেই করেছি, আর সুরের পরে তারপরে গীতিকারকে সহ বসে কথা লিখি। তা অনেক আমার মানে ফার্স্টে যখন সুরটা করি, আমি নিজেই চিন্তা করি যে সুরটা শুনতে কেমন লাগলো, আমি তখন শ্রোতা। তা আমার যদি নিজের ভালো না লাগে, সেই সুর আমি আর কন্টিনিউ করি না, আচ্ছা এই চ্যাপ্টার ক্লোজ, অন্য সুর করবো। আচ্ছা, সুর সৃষ্টিটা যখন কমপ্লিট হলো, তখন গীতিকারের সঙ্গে কথায় আসি যে আচ্ছা এইরকম একটা সুর করেছি ভাই, তুমি একটু কথা লেখো। তা কথা আর ওকে থিম দিলাম যে ঠিক আছে এরকম একটা হতে পারে। তো তখন মানে চয়েস করার ব্যাপার থাকে যে যা যা লিখলো কোন কথাটা আমি নিব, আচ্ছা। তাহলে আচ্ছা না এটা না এটা, এরকম ভাবে চেঞ্জ করার পরে তারপর একটা আর কম্বিনেশন। কম্পোজিশনের ক্ষেত্রে মানে কোন কোন ইনস্ট্রুমেন্টগুলো বাজবে, এই ব্যাপারটি কিভাবে নির্ধারণ করেন? আচ্ছা, এটা কথা সুর হওয়ার পরে কম্পোজিশনটা হচ্ছে গানের সুর কথা কি তার উপর অনেকটা কিছু ডিপেন্ড করে, সাথে আরেকটু ডিপেন্ড করে যে বর্তমান চল কিসের আছে। আচ্ছা, যেমন হাবিব এসে সাউন্ড সিস্টেমটাকে টোটাল চেঞ্জ করে ফেলছে, একটা আলাদা ফ্লেভার দিছে। তো ওই বিষয়গুলো মাথায় রাখতে হয়, যিনি কম্পোজ করতেছে তার প্লেইংটা কীরকম, কারণ কিভাবে সে বাজাচ্ছে ওটার একটা ব্যাপার। তারপর টোনগুলা, কি টোন ব্যবহার করলাম, এই টোন কি আগে ব্যবহার হয়েছে কিনা, মানে ইট শুড বি সামথিং নিউ টু পিপল, যে নতুন কিছু আমি দিতে পারলাম কিনা, এই সব কিছু মিলায় একটা ব্যাপার থাকে। তাই এই গবেষণা করার চিন্তা মানে সময় আমার কম, এই জন্য আমি আসলে ওইরকম আমাকে রেগুলার দেখা যায় না এই সেক্টরে। নতুন বাদ্যযন্ত্র শিল্পী কি তৈরি হচ্ছে? আমরা তো আসলে নতুন শিল্পী অনেক তৈরি হতে দেখছি, কিন্তু বাদ্যযন্ত্র শিল্পী কি সেভাবে তৈরি হচ্ছে? মানে সে জায়গায় যদি মানসম্মত বাদ্যযন্ত্র শিল্পীর কথা সেই বলি, তুলনায় খুবই কম। কিছু কম্পোজার আছেন যে যারা নিজেরাই মানে সুর করেন বা কম্পোজ করে, যেমন হাবিব ওয়ান অফ দেম, তারপর ইমরান সেও নিজেই করে, আকাশ মাহমুদ নামে একটা নতুন ছেলে কাজ করছে, সেও নিজেই করে। তা একদম অফিসিয়ালি বাদ্যযন্ত্রীর এটা আসলেই কম। তা হয়তোবা তাদের মাথায় ওইটা কাজ করে যে বাদ্যযন্ত্রী হয়ে কি হবে, এটা দিয়ে তো আমার সংসার চলবে বা না। সময় সাপেক্ষ অনেক। হ্যাঁ, প্র্যাকটিস, ইট মাস্ট শুড বি প্র্যাকটিস ম্যাটার। যে আপনি ম্যাট্রিকে ভালো রেজাল্ট করতে হলে আপনাকে কন্টিনিউ পড়তে হবে রাত জেগে লং টাইম, এই সঙ্গীতও তাই, আপনাকে সাধনা করতে হবে। আদনান বাবু তো আসলে একটা সময় অনেক বেশি পরিচিত ছিল, বা এই রং নাম্বার টেলিফোনে গানটির মাধ্যমে সবাই আপনাকে চিনে থাকে। এখন যখন কোথাও যান, মানুষ কি চিনতে পারে কিনা? হ্যাঁ, মানে দুঃখের বিষয় হচ্ছে যে আমাকে চিনে না, কিন্তু আমার গান জানে। কারণ ভিজুয়ালি আমাকে যেহেতু কম দেখা যায়, ওই শ্রোতার গানটা মেমোরিতে আছে, কিন্তু আমি যে সামনে বসা, ও আচ্ছা আচ্ছা ভাই, মানে যখন জানলো তখন তার এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে সে যা এতক্ষণ আমাকে চিনে নাই, এতে তার জীবনে অনেক দুঃখ যে সে কেন আমাকে চিনে নাই। এই গানটা আবার নতুন করে রিঅ্যারেঞ্জ করা বা আবার শ্রোতাদের সামনে নিয়ে আসা, এরকম কোনো পরিকল্পনা আছে? ওইটা আসলে আমি ওইটাকে খুব ভালো বোধ করি না, যে অনেক ক্ষেত্রে মানে দর্শকের কমেন্ট এরকম চলে আসতে পারে যে আরে ভাই একটা গান সেই উনি এই গান নিয়েই আছে আর কিছু নাই, এরকম কথা আসতে পারে। তো ওই জন্য আমি এটাকে রিমেক করার কথা আমাকে অনেকেই কিন্তু বলছে, ফিনান্স করতে চাইছে, ভিডিও খরচ করবে, অডিও করে দিবে। আমি খুব একটা আগ্রহ প্রকাশ করি না, ওর চেয়ে বরং আমি নতুন কিছু সৃষ্টি মানে নিয়ে কাজ করছি। যেমন আমার খুব রিসেন্ট একটা একক একটা অনুষ্ঠান টেলিভিশনে 1 ঘন্টার
আমার ওখানে 8টি গান ছিল। তা ওর মধ্যে আমি নতুন 3টি গান ওখানে দিয়েছি। ওই গানটা মান্নান মোহাম্মদ, বিখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক মান্নান মোহাম্মদ ভাই, উনি ওটার মিউজিক করেছেন, সুর করেছেন। কথা আমি কিছু কথা লিখেছি, তারপরে রেজা শানু ভাই কথা লিখেছে। তা ওই জন্য আমি আসলে ওই পুরোনো গান আবার রিমেক করে দেওয়ার চেয়ে নতুন গানে মনোযোগ আমার দেওয়াটা আগ্রহ বেশি বেশি, ভালো। জি, জি। একটি বিষয়, এই যে কোন একটি গান যখন অনেক বেশি শ্রোতাপ্রিয় হয়ে যায় তখন সেটাকে নিজেই ছাপিয়ে যাওয়ার একটা বিষয় থাকে, নিজেই নিজের কম্পিটিটর। তো সেই জায়গাটাতে চ্যালেঞ্জ ফেস করেন কিনা, বা মনে হয় কিনা যে ওই গানটার মতন আসলে কোনো গান আর কখনো হয় না? হ্যাঁ, এটা আসলে ঠিক বলা যায় না। যেমন আমার রং নাম্বার টেলিফোন গানটি গত 2 মাস আগেও বিটিভির একটা প্রোগ্রামে অন এয়ার গেছে। 1 মাসের ভিতর ওটার ভিউ 4 মিলিয়ন ক্রস করে গেছে। সেই কিন্তু গান কিন্তু 34 বছর আগের গান। এখনকার অনেক সঙ্গীত শিল্পী, মানে ম্যাক্সিমাম সঙ্গীত শিল্পী বলা যায়, তারা নিজেদের ইউটিউব চ্যানেল বা পেজের জন্য কাজ করছেন, আর নিজেদের কন্টেন্ট নিজেরাই আপলোড করছেন। আপনার ক্ষেত্রে এমনটা হবার সম্ভাবনা আছে কিনা, বা সেভাবে আমার কাজ একটা করছেন নিজস্ব কিনা? ইউটিউব চ্যানেল আছে অলরেডি। আমি মানে না জেনেই, আচ্ছা সবাই ইউটিউব চ্যানেল করে, আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম না জেনেই। আমার নিজের নামে আদনান বাবু, এই নামে একটি ইউটিউব চ্যানেল আমি গত প্রায় 12 বছর আগে আমি ওপেন করেছিলেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। কাজ করা হচ্ছে সেটা? না 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 না, আমি তো জানতামই না যে ইউটিউব চ্যানেল খুললে যে এখানে যে আবার বিভিন্ন আয়োজনে ইনভলভ হওয়া যায়। তো পরে আবার শুনি যে ইউটিউব চ্যানেলে প্রচুর লোক দেখে, প্রচুর টাকা পয়সা পাওয়া যায়। তা আমি তো আগেই জানি যে গান দিয়ে টাকা পয়সার কি হবে। তা আমি এখন মাঝে মধ্যে হয়তো বা মাসে 2টা, 15 দিনে একটা, এরকম মন চাইলে একটা গানের ক্লিপ দিলাম বা 2 মিনিটের একটা ভিডিও দিলাম, এরকম ওই প্রক্রিয়া। ইচ্ছেটা কি আছে, মানে গানকে নিয়ে মূলত ইচ্ছেটা কি? না, গান নিয়ে আমার ভবিষ্যতে মানে সেরকম উল্লেখযোগ্য বিরাট কিছু হয়ে যাবে এরকম আশা তখনও ছিল না, এখনো নাই। জাস্ট আমার দায়বদ্ধতা ওইটুকুই কাজ করে যে মানুষ যেহেতু আমাকে সঙ্গীত শিল্পী হিসাবে চিনে, একটা পপুলারিটি আছে, তা আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো অন্তত এমন কিছু গান সৃষ্টি যেন করতে পারি যে যাতে মানুষজন, আমি তো মরে যাবো এতে তো কোনো সন্দেহ নেই, আজকে অথবা পরশুদিন অথবা 4 বছর পর অথবা 14 বছর পর মানুষ যাতে মনে রাখে যে আদনান বাবু নামে একজন গায়ক ছিলেন, তার এই গানগুলো ভালো ছিল। এই। বাহ, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের এই আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভালো কিছু কাজ করতে পারি, আপনাদের সঙ্গে থাকতে পারি। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।